আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনতে পেরেছেন। এখন নির্বাচনের সময় বক্তব্য আর কি দিব, আমাদের এমন অবস্থা হয়েছে, এমন দশা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন ট্রেনে ঢাকা কুমিল্লা ট্রেনে যাতায়াত করতাম ছাত্র জীবনায়। তখন দেখতাম ওই যে গোল্ডেন চেইন, গলার চেইন, ওইগুলা গোসা মাজা করে বলতো যে এইটা 1 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি। বিভিন্নভাবে যারা ট্রেন চলেছেন তারা বলতে পারবেন। ব্রোকাররা অ্যাডভার্টাইজ করতো যে এই জিনিসটা খুবই মূল্যবান, এটা নিলে আপনারা লাভবান হবেন। এইরকম প্রতারণা করে মানুষের কাছে বিক্রি করতো। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওইটা আধা পয়সার মূল্য থাকতো না। ঠিক তেমনি ভাবে আমাদের রাজনৈতিক অঙ্গনে এই অবস্থার সৃষ্টি হয়েছে। যখন নির্বাচন আসে তখন আমরা সবাই ফুলের মতো পবিত্র, আমাদের চরিত্র হয়ে যায় ফুলের মতো চরিত্র পবিত্র অমুক ভাইয়ের চরিত্র। আপনারা আমার বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আজ দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ 50 বছরের মতো। যুগে যুগে 5 বছর পর পর সংসদ সদস্যবৃন্দ নির্বাচিত হয়ে আসেন। কে কি কাজ করেছেন একটু আগেই আপনাদের এলাকার মেম্বার সাহেবরা উল্লেখ করে গিয়েছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আজকে যিনি আপনাদের গেল নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে যাকে আপনারা নির্বাচিত করেছিলেন, আমাদের সম্মুখে উনি উপস্থিত রয়েছেন। আমি আবার অন্য দলের এক কর্মী, ওনার সাথে কোনো না কোনো কারণে সম্পর্কের সৃষ্টি হলো। সম্পর্কের সৃষ্টি হওয়ার পর ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু অতুলনীয়। যারা ওনার বাসায় গিয়েছেন তারা বলতে পারবেন, অন্য কেউ বলতে পারবে না। মানুষকে সম্মান কিভাবে করতে হয়, মানুষকে কিভাবে মূল্যায়ন দিতে হয়, সেই জিনিসটা উনি জানা আছে। আমি দেখেছি ওনার বাসায় যে কয়েকদিন গিয়েছি, গরিব ধনী কোনো ভেদাভেদ নাই, সব মানুষকে সমান নজরে উনি দেখেছেন, সব মানুষের সাথে সমানভাবে কথা বলেছেন। ওনার আমাদের যে অবস্থা যেটা হয়েছে, উনি আবার একবারে সহজ সরল মনের মানুষ, যার কারণে উনার এই যে মানে আমরা হলইর মধ্যে লই না, মাছ লই না, হলই মানে তো লোহার পরে যদি বড় মাছ থাকে হোলটোল তাই একটু ভালো মারি যাই গিয়া। তো ওনার হলার মধ্যে সব যাতে মাছ লইছিলাম, হৌলো রয়েছেন, হুরু মাছ রয়েছেন, ইসা মাছ যা আছেন সব তার লোহার মাঝে বড় বড় হল যে তাই ফালাই ফেলাই গেছে কি ইলেকশন আগে। ওনে ওই যে ফুটি টেংরা জাহাজ এরা আসুন, আর জনগণ আছে। ওই যে জনগণের সঠিক মূল্যায়ন দেওয়ার কারণে জনগণ আজকে তার হতো হয়, এক কথাই হয় যে মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে মুকাব্বির খান মানুষ বলা। আমরা যদি ভোট দিতে হয় তাহলে মুকাব্বির খান সবকে দিব। কিন্তু এই আমাদের নির্বাচনের আগেই 154 জন ভোট পাস হয়ে গেলেন, মানে তারা ভোট সরকার গঠন করলেন। এবং যারা নির্বাচিত হয়েছিলেন তারা জাতির সামনে, পৃথিবীর মানুষের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে খুব দ্রুত একটা নির্বাচন করে দিবেন। এইটা সাংবিধানিক কারণে তারা একটা নির্বাচন করতে হয়েছে। কিন্তু সেই দ্রুত সময়ে বলে আপনার 5 বছর সময় পার হয়ে গেছে। কিন্তু জনগণ তার অধিকার, এই যে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, সেই সুযোগ জনগণ পায় নাই। 2018 সালের যখন নির্বাচন, তখন জনগণ দেখলো যে এই সরকারের ওয়াদা, এই সরকারের যে মানুষের প্রতি বিশ্বাস, এইগুলো রাখা সম্ভব হচ্ছে না বা রাখে নাই। আর গণতন্ত্রের মূল জিনিস হলো যে রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ যাকে পছন্দ করবে
তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তারা 151 জন মানে মেজরিটি যারা হবে সরকার গঠন করবে এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, তারা সরকার গঠন করবে। 2018 সালে কিন্তু সারা বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান বানিয়েছিলেন। বিশ্বনাথের মানুষ, উসমানীনগরের মানুষ কোনো যাই হোক সৌভাগ্যবশত আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে হালাল বুঝে, আমি সেটা যেটা বলি সংসদে, আমি যখন বলি যে মানুষ 2014 সালে ভোট দিতে পারে নাই, 2018-তে ভোট দিতে পারে নাই, 14-তে বিনা ভোটে সংসদ, 2018-তে দিনের বেলা ভোট না হয়ে আগে রাতে হয়ে গেছে। তখন আমাকে তো অনেকেই আমার যারা কর্মী ছিলেন সেখানে এমপি হিসেবে তারা বললেন যে আপনি কিভাবে নির্বাচিত হলেন। আমি বললাম যে আমি তো সৌভাগ্যবান, বিশ্বনাথ উসমানীনগরের মানুষ সৌভাগ্যবান, তারা আমাকে হালাল বুথে নির্বাচিত করেছেন। আর এই যে হালাল বুথে নির্বাচিত করলে কি হয় আপনারা এটা দেখেছেন। আমি 100 বক্তব্যের বেশি আপনার সংসদে বক্তব্য রেখেছি। প্রত্যেকটা বক্তব্য কিন্তু একবারে সঠিক বক্তব্য। এটা সরকারের বিরুদ্ধে হোক, যারা লুটেরা আছে তাদের বিরুদ্ধে হোক, যারা ব্যাংক লুট করেছে তাদের বিরুদ্ধে হোক, যারা শেয়ার বাজার কেলেঙ্কারি করে শত শত হাজার কোটিতে হালুট করেছে তাদের বিরুদ্ধে হোক, মেগা উন্নয়নের নামে আপনার মেগা দুর্নীতি, এইগুলো তুলে ধরেছি আপনার এই যে আপনার পদ্মা ব্রিজকে নিয়ে যারা অত গর্ব করেন। ওয়ার্ল্ড ব্যাংক আপনার পদ্মা ব্রিজ এবং সেতু করতে চেয়েছিল 11 বিলিয়ন টাকা দিয়ে, 11 বিলিয়ন ডলার দিয়ে। আমাদের যারা গর্ব করেন তারা এই 11 বিলিয়নের জায়গায় 45 বিলিয়ন ডলার খরচ করেছেন। দেখেন আমাদের উন্নয়নের নমুনাটা। রাস্তার ঘাট, আমাদের রাস্তায় মানে বড় বড় রাস্তাগুলো, হাইওয়ে বা এইরকম রাস্তাগুলো যে হয়, এখানে পশ্চিমা ওয়ার্ল্ডে, আমেরিকাতে, ইন্ডিয়াতে, পাশের দেশগুলোতে যে পরিমাণ খরচ হয় আমাদের এখানে তার 3 গুণ 4 গুণ বেশি খরচ হয়। কেন? এগুলো দুর্নীতি। যাই হোক, আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় কথা বলেছি। যারা হাজার হাজার কোটি লক্ষ লক্ষ টাকা পাচার করেছেন তাদের বিরুদ্ধে কথা বলেছি। এক পর্যায়ে তো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা এটা দেখেছেন, এটা তো একবার এখনো কিন্তু রেকর্ডে আছে, আমাকে কোনো এক সময় আপনার সুবিধা দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে উনি আমাকে খুব পছন্দ করেন, এটা অস্বীকার করবো না। এবং বলছিলেন যে যারা বিলাসবহুল বাড়িতে থাকে, বিলাসবহুল গাড়ি চড়ে থাকার সাধারণ মানুষের দুঃখ কষ্ট কি বুঝবে। উনি যখন বলছিলেন আমি হাসলাম। পরবর্তীতে ওনার কথার উত্তরে আমি বললাম যে দেখেন, আপনি যেটা বলেছেন এটা তো আজকের কথা না, এটা অনেক আগের কথা। হ্যাঁ, আমি ভালো ব্র্যান্ডের গাড়ি চড়েছি, ভালো বাড়িতে দেখেছি, কিন্তু এখন এই সংসদে যে 300 এমপি সাহেবরা আছেন, এই 300 এমপি সাহেবদের মধ্যে আমি সবচেয়ে হতভাগা এমপি। কেন? আমি নির্বাচিত হওয়ার পরে আমার একটা বাড়ি ছিল উত্তরাতে, অনেকেই জানে গেছেন। সেই বাড়িটা আমি করোনার আগে বিক্রি করেছি। যে টাকাগুলো পেয়েছিলাম আমাদের যারা সেই সময় চেয়ারম্যান সাহেব ছিলেন তাদের মাধ্যমে এইটা মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি একটা বাড়ির মূল্য কত হয়। 1 কোটি 2 কোটি টাকা দিয়ে তো আপনার সবার মানে সমস্যার সমাধান করতে পারবেন না। এই করোনার সময় এবং এই যে বন্যার সময় আমার যা ছিল আমি দেখেছি। আর আমার বাংলাদেশে